নীরব বরকতের দিকে তাকাল। বরকত তৃপ্তিময় হাসি হেসে বলে, এবার তো বিশ্বাস হলো তোর? না, হয়নি। মানে এখনো বলতে চাস যে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় না? হ্যাঁ, পায় না। জোর গলায় বরকত একটা শ্বাস ফেলল এবং বলল, ঘাট তার আমি বাদ দে। তুই ওয়াদা করেছিলিস যে লীনা যদি বলে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে তবে মেয়েটার রেসপন্সিবিলিটি নিবি। মনে আছে তো সেই কথা, নাকি ভুলে গেলি? নীরব এবার চোখ সরু করে বলে, আমাকে একটা কথা একবার বললেই হয়। সহজে ভুলেনি। এবার প্রমিতিকে বাসায় নিয়ে যা। ও সুস্থ হোক, তারপর একটা ব্যবস্থা নিব। নীরব ভ্রু কুঁচকে বলে, ওই মেয়েকে আমার বাসায় নিয়ে যাব? হুম। নো ওয়ে। ওই মেয়ে কেন আমার বাসায় যাবে? কারণ মেয়েটা তোর বউ হয়। মজা করে বরকত রাগী গলায়। আচ্ছা, সরি। কিন্তু প্রমিতির আজকে এই অবস্থা তোর জন্যই তো হয়েছে, তাই না? নীরব কিছু বলল না। বরকত এবার বলে, যেহেতু তুই ভুল করেছিস, আইনের ভাষায় কিন্তু এটা অপরাধ। সুতরাং তোকে এর ক্ষতিপূরণ দিতে হবে। তাই প্রমিতিকে বাসায় নিয়ে যা, সেবা কর। বুঝলি? নীরব মুখ গোমরা করে বলে, বাসায় নিয়ে যাওয়া যাবে না, ওকে আমি বরং কোনো হোটেলে রাখব। দরকার হলে 5 স্টার হোটেলে রাখব। হোটেলে খাবে দাবে, থাকবে, সুইমিং পুলে ঘুরবে। বিল দিব আমি। নো ওরিস। বরকত কিছু একটা ভেবে বলে, আচ্ছা। কিন্তু মেয়েটাকে কি বলবি? ডোন্ট নো। একটা মেয়ে একা হোটেলে থাকবে, এটা কি সেভ? আরে হ্যাঁ, সেভই থাকবে। তুই প্রতিদিন অফিস করে প্রমিতিকে দেখে তারপর বাসায় যাবি। নীরব মেকি হাসি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ। চল বের হই হাসপাতাল থেকে। তুই ওকে নিয়ে পার্কিং লটে যা। আমি হাসপাতালের বিল মিটিয়ে বের হচ্ছি। জাস্ট 2 মিনিট লাগবে। বরকত আচ্ছা বলে প্রমিতির কাছে গেল। প্রমিতি এখনো মাথা নিচু করে বসে আছে। বরকত ভেতরে ঢুকে বলে, এই যে আপু, মাথাটা একটু উঁচু করো। প্রমিতি মাথা উঁচিয়ে দেখে নিল কে এসেছে। তারপর আবার মাথা নিচু করে বসে থাকল। বরকত বলল, এখন আমরা বাসায় যাব। বুঝেছে? উঠো এবার। ফ্রেশ হতে চাও বা ওয়াশরুমে যাবে কি? প্রমিতি মৃদু গলায় বলে, উহু। আচ্ছা। তোমার নাম কিন্তু প্রমিতি? প্রমিতি মাথা তুলে তাকাল, কিন্তু কিছু বলল না। চুপচাপ বসে রইল। বরকতের ফোনে নীরবের কল এলো। নীরব ফোনের ওপাশ থেকে বলে, তোরা পার্কিং লটে যা, আমি আসছি। বরকত ফোন রেখে বলে, আপু, চল বের হই। প্রমিতি উঠে দাঁড়াল এবং বরকতের সাথে গুটি গুটি পায়ে হাঁটা ধরল। তার পরনে এখনো লাল শাড়ি টিই আছে। সে আঁচলটা ঠিক করে নিল। হাসপাতালের বেডে শুয়ে থাকার ফলে শাড়িটা কোচরামোচরা হয়ে আছে। সে হাত দিয়ে আঁচলটা ধরে মাথা নিচু করেই হেঁটে চলল। বরকতকে অনুসরণ করে প্রমিতি আগাল। তারা হাসপাতালের গেটের বাইরে আসতেই দেখল একটা কালো গাড়ি তাদের সামনে দাঁড়িয়ে আছে। বরকত পেছনের গেটটা খুলে দিয়ে বলে, আসো আপু, ভেতরে গিয়ে বসো। প্রমিতি ও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসে। আর এদিকে বরকত গেট লাগিয়ে সামনের সিটে গিয়ে বসে পড়ে। প্রমিতি মনে মনে সেই লম্বা কালো শার্ট পরা ছেলেটাকে খুঁজছে। ওই যে ডাক্তার, তার সাথে বেরিয়ে গেল আর তো দেখা মিলল না। নীরব ড্রাইভিং সিটে বসে আছে। তারা দুইজন গাড়িতে উঠে বসতেই সে ড্রাইভিং শুরু করল।
তার চোখ বারবার পেছনের সিটে বসা মেয়েটার দিকে আটকে যাচ্ছে। লুকিং গ্লাস দিয়ে নীরব মেয়েটাকে কিছুটা হলেও দেখতে পাচ্ছে। সে মেয়েটার চোখজোড়াই দেখতে পাচ্ছে কেবল। চোখের চাউনিটা বেশ টানছে নীরবকে। কে জানে কেন এমন হচ্ছে নীরবের সাথে? প্রমিতির চোখ ছলছল করছে। আচ্ছা, সে কি কান্না করছিল বা করছে? কে জানে। নীরব দৃষ্টি সরিয়ে নিল। বরকত বলে উঠে, আমাকে সামনের রোডে নামায় দে। নীরব বলে উঠে, কেন? প্রমিতি ড্রাইভিং সিটে বসে থাকা লোকটার ভয়েস শুনে খানিকটা কেঁপে ওঠে। প্রমিতি একটা ঢোক গিলল। তার দম বন্ধ হয়ে আসতে লাগল। বরকত বলে, কালকে রাত থেকে বাইরে। আজকে একবারও বাসায় যায়নি। বিকেল হয়ে এলো, লীনা চেতে যাবে। তুই তো জানিস ও একটুতেই রেগে যায়। নীরব হেসে দিল। নীরবের হাসির শব্দে প্রমিতির মাথা ভোভো করতে লাগল। এমন কেন লাগতে শুরু করেছে তার? সে যদি ভুল না হয় তবে এটাই সেই কালো শার্ট পরা সেই ছেলেটা। প্রমিতির হাত একটু একটু করে কাঁপতে লাগল। গাড়ি সামনের রোডে এসে থামল। এখনই বরকত নেমে যাবে। প্রমিতির খুব করে বলতে ইচ্ছে করছিল, ভাইয়া প্লিজ আপনি যায়েন না। আপনি গেলে আমি একা হয়ে যাব। আর আমি একা এই ছেলেটার সাথে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। যাবেন না প্লিজ। কিন্তু এই কথাগুলো প্রমিতির মুখেই আটকা পড়ল। প্রকাশ্যে কিছু বলতে পারল না সে। একটা সময় বরকত নেমে গেল। প্রমিতি অসহায় দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রইল। বরকত নামার পর ও নীরব গাড়ি স্টার্ট দিল না। বরং যেখানে থামিয়েছিল সেখানেই গাড়িটা থামিয়ে রাখল। সে স্টেয়ারিংয়ে হাত দিয়ে বলে, তোমার সিটের সামনের পকেটে পানির বোতল আছে। বোতলটা আমাকে দাও তো। ভারী কণ্ঠে। প্রমিতি অস্থির হয়ে গেল। তাকেই কি কিছু বলা হচ্ছে? তার মাথা ঘুরাতে লাগল। সে আশেপাশে তাকাতে লাগল। নীরব বলেন, তোমাকেই বলছি। তোমার সামনে একটা সিট পকেটে আছে। ওই পকেটেই বোতলটা আছে। বের করে দাও। ভরাট কণ্ঠে। প্রমিতি রোবটের মতো হাতটা সিট পকেটে ঢুকালো এবং পানির বোতল বের করে হাত বাড়িয়ে দিল। নীতব এবার বোতল সহ প্রমিতির হাত চেপে ধরে। নীরব প্রমিতির হাত স্পর্শ করতেই প্রমিতি কেঁপে ওঠে। শরীরে এক শিহরণ বয়ে যায়। আর নীরব খুব শক্ত করে প্রমিতির হাত ধরে ফেলে এবং লুকিং গ্লাসে দৃষ্টি নিক্ষেপ করে বলে, প্রমিতি। প্রমিতি চুপচাপ বসেই থাকে। এমনকি চোখও স্থির থাকে তার। নীরব সেকেন্ড টাইম প্রমিতির পরীক্ষা করল। প্রথমবার যখন তার নাম ধরে ডেকেছিল তখন সে প্রমিতির চোখ দেখতে পায়নি, কারণ সেই সময় প্রমিতির মাথা নিচু করে রাখা ছিল। নীরব প্রমিতির হাতটা চেপে ধরেই মনে মনে বলে, এবার ও পাশ করল। তবে কি সত্যিই মেয়েটা সব ভুলে গেছে? নীরব নিজেই আবার মনে মনে বলে, আরও একবার পরীক্ষা করে দেখি। এবার ও যদি পাশ করে তবে মেনে নিব মেয়েটা সব ভুলে গেছে, আর ফেল মারলে বুঝে নিব আমাকে ফাঁসানোর জন্য অভিনয় করেছে, তখন এমন শাস্তি দিব যে ওর রুহু কেঁপে উঠবে। প্রমিতি চুপচাপ নীরবের দিকে তাকিয়ে আছে। সে ভয় কিছু বলতে পারছে না। তার মনে হচ্ছে সে মিরপুরের চিড়িয়াখানার বাঘের খাঁচার ভেতরে ঢুকে পড়েছে। নীরব বলল, আমি তোমার কে হই জানো? প্রমিতি দ্রুত মাথা আবারও নিচু করে ফেলে। নীরব বলল, কি হলো বল। আমি তোমার কে হই? প্রমিতি কাপা গলায় বলে, আপনি আপনি আমার স্বামী হন। এইটুকু বলতেই হাঁপিয়ে গেল প্রমিতি। কথাটা বলে প্রমিতি একটা বুক ভরে নিঃশ্বাস নিল। নীরব কিছুটা বিরক্ত হল। সে বলল, তোমার না কিছুই মনে নেই? তবে এই কথা কিভাবে মনে আছে?
প্রমিতি আবারও ভয় ভয় বলে সবাই বলছিল, ভাইয়াটা বলেছে। নীরব বুঝল ভাইয়া মানে সে বরকতকে মিন করছে। নীরব মনে মনে গালি দিল বরকত। সে এখনো প্রমিতির হাত অনেক শক্ত করেই ধরে আছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। প্রমিতি ব্যথা অনুভব করছে, কিন্তু ভয়ের জন্য বলতে পারছে না হাত ছেড়ে দিতে। প্রমিতির চোখ এখনো ছলছল করছে। এবার নীরব তার হাত ছেড়ে দিয়ে বোতলটা নিল এবং বোতলের মুখটা খুলে ঢকঢক করে পানি খেয়ে নিল। প্রমিতি একদৃষ্টিতে নীরবকে দেখে নিল। নীরব পানি খেয়ে বোতলটা পেছনে ছুঁড়ে মারল। আরেকটু হলে প্রমিতির গায়ে লাগত, কিন্তু লাগেনি। প্রমিতি সরে আসে, তাই ব্যথা পাওয়া থেকে রক্ষা পেল। নীরব এবার বলে উঠে, নামো। হ্যাঁ, কিছু না বুঝেই। গাড়ি থেকে নামো। প্রমিতি কিছু না বুঝে নীরবের দিকে তাকাল। নীরব তার চোখে চোখ রেখে কিছুটা ধমকে বলে, গাড়ি থেকে নামো। প্রমিতি এবার নীরবের কথাটা বুঝতে পারল, কিন্তু মানল না। প্রমিতি এবারও চুপ থেকে মাথা নিচু করল। নীরব ভরাট কণ্ঠে বলে, মাথা নিচু করলেই সব ঠিক হয়ে যায় না। বের হও গাড়ি থেকে। প্রমিতি হতবাক হয়ে যায়। সে আস্তে আস্তে কি যেন বলল। কথা বলার ভলিউম এত কম ছিল যে যেটা নীরবের কান অবধি গেল না। সে কেবল দেখল প্রমিতি তার গোলাপি ঠোঁট দুটি নাড়াচ্ছে, কিন্তু কি বলল শুনতে পায়নি। জোরে বল যা বলতে চাও। আমি। হ্যাঁ, তুমি কি? রেগে গিয়ে চিল্লিয়ে প্রমিতি নীরবের ধমক খেয়ে রীতিমতো কাঁপতে লাগে, সেই সাথে ভয় ও পায়। হুট করে তার গাল বেয়ে একটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নীরব সেই অশ্রু দেখতে পেল। এবার নীরব প্রমিতির কোনো কথা বলার অপেক্ষা না করেই নিজেই গাড়ি থেকে বের হয়ে প্রমিতিকে জোর করে গাড়ি থেকে নামাল এবং রাস্তার সামনে দাঁড় করিয়ে নিজে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করল। প্রমিতি হতবিহ্বল হয়ে গেল, সেই সাথে বাকরুদ্ধও। সে কেঁদে দিল এবং আস্তে করে নরম গলায় বলে, চলে গেলেন উনি আমাকে রাস্তায় একা ফেলে দিয়ে? প্রমিতি বিকেলের হালকা মিষ্টি রোদের নিচে মাঝ রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছে। হুট করে কানে গাড়ির হর্ন বেজে উঠল। সে পেছনে তাকিয়ে দেখে একটা প্রাইভেট কার তার সামনে দাঁড়িয়ে আছে। প্রমিতি হতাশার একটা শ্বাস ফেলল। সে ভেবেছিল কালো শার্ট পরা ছেলেটাই তাকে নিতে এসেছে, কিন্তু তার ধারণা ভুল ছিল। প্রমিতি টলমলে চোখে রাস্তার এক সাইডে গিয়ে দাঁড়াল। সে আশেপাশে তাকাল। যে যার মতো ব্যস্ত, কারো দিকে কারো তাকানোর সময় পর্যন্ত নেই। প্রমিতি বুক ফেটে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে কি করবে? এই রাস্তায় বসে থাকবে, নাকি হাঁটা ধরবে? আর হাঁটা ধরেই বা লাভ কি? কোথায় যাবে সে? মাথায় কিছুই ঢুকছে না তার। প্রমিতি ফুটপাতে বসে পড়ে। বসতে গিয়ে হাতে একটু লাগল তার। সে খেয়াল করল তার হাতে ব্যান্ডেজ। প্রমিতি ব্যান্ডেজের জায়গায় হাত বুলাল। তার খুব করে কাঁদতে মন চাইছে। নীরব ইউটার্ন নিল এবং প্রমিতিকে যেইখানে রেখে এসেছে তার সামনের গলিতে গাড়ি ঢুকাল এবং প্রমিতিকে যেই স্পটে রেখে এসেছে ঠিক সেই জায়গায় আসল। গাড়ি থামাতেই তার চোখ কপালে, কারণ রাস্তায় একটা ছোটখাটো জটলা পেকে গেছে। 2 ঘন্টা আগেই তো সব ঠিক ছিল, যদিও বা এটা ঢাকা শহর। সেকেন্ডের মধ্যে রাস্তায় ঝামেলা লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। সে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে আগাতেই একদফা শক খেল, কারণ জটলা পাকার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রমিতি। তাকে ঘিরেই সবাই দাঁড়িয়ে আছে। আর প্রমিতি একাধারে কেঁদেই যাচ্ছে। ভিড়ের মধ্যে একজন বলে উঠে, এই আপা, আপনি রাস্তাঘাট কিছু চেনেন না?
প্রমিতি কাঁদতে কাঁদতে উত্তর দেয়, না। লোকটা বলল, আপনার স্বামীকে এখন কেমনে খুঁজে বের করবেন? প্রমিতি কাঁদতে কাঁদতেই বলে, জানি না। ভিড় থাকায় প্রমিতি নীরবকে দেখতে পেল না। নীরব এই কাণ্ড দেখে ঘামতে লাগল। মেয়েটা এই বার ও পাশ করে গেল। তাহলে বুঝি আসলেই মেয়েটার মেমোরি লস হয়েছে। যদি মেয়েটা তাকে ফাঁসানোর ধান্দায় থাকত তবে দুইটা ঘন্টা রাস্তায় বসে কান্না করত না। নীরব ভিড় ঠেলে প্রমিতির সামনে গেল। প্রমিতি তাকে দেখে কান্না থামিয়ে দিল এবং তার দিকে অবাক নয়নে চেয়ে থাকে, তারপর আবার কান্না করতে লাগল এবং বলল, আমাকে রেখে কেন চলে গিয়েছিলেন? নীরব কি বলবে বুঝে উঠতে পারছে না। সে তো মেয়েটার পরীক্ষা নিচ্ছিল। লোকজন বলে উঠে, কে আপনাকে রেখে গেছে? প্রমিতি হিচকি তুলতে তুলতে বলে, আমার স্বামী। স্বামী শব্দটা শুনতাই নীরবের বুক কেঁপে ওঠে। সে আবারও ঘামতে লাগল। যদিও বা এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। সূর্যের উত্তাপ নেই বলতেই চলে, তবুও প্রচণ্ড গরম লাগতে শুরু করে নীরবের। নীরব প্রমিতির কাছে গিয়ে দাঁড়িয়ে আশেপাশে লোকজনের উদ্দেশ্য বলে, আপনারা এখন যেতে পারেন। ভিড়ের মধ্যে একজন বলে উঠে, আপনি কে? নীরব আমতা আমতা করতে থাকে। কি বলবে সে? জামাই লাগি বলবে? নিজের মনেই ভাবতে লাগল এসব নীরব। প্রমিতি এবার বলে উঠে, আমার উনি। নীরব প্রমিতির দিকে হতভম্ব হয়ে তাকাল। তার এত সুন্দর একটা পরিচয় আছে, তা হল নীরব চৌধুরী। সেই পরিচয় বাদ দিয়ে সে এখন সামনে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরা মেয়েটার আমার উনি হয়ে গেল। লোকজন বলতে লাগল, কেমন মানুষ আপনি? বউকে রেখে পালাইছেন? নীরব বলল, পালাইনি, একটা কাজে গিয়েছিলাম। বলে প্রমিতির হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে গেল এবং পকেট থেকে চাবি বের করে লক খুলল আর সামনের সিটে প্রমিতিকে বসাল। প্রমিতিও চুপচাপ বসে পড়ে। নীরব নিজের চুল ঠিক করে ড্রাইভিং সিটে বসল এবং গাড়ি চালাতে শুরু করল। একটানে ভিড় থেকে দূরে সরে এলো। এরপর বলল, তুমি এই 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলে? হু। কেন? আমি কোথায় যাব? কিছুই তো চিনি না। শুধু আপনাকেই চিনি। নীরব কিছুটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। সেই গুলশানের একটা আবাসিক হোটেলের দিকে গাড়ি চালাতে লাগে। গাড়িতে তাদের মাঝে আর কোনো কথা হয় না। হোটেলে পৌঁছে নীরব প্রমিতিকে নিয়ে হোটেল রুমে গেল। রুমে ঢুকে সে কর্কশ গলায় বলে উঠে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার দিচ্ছি। প্রমিতি আচ্ছা বলে বাথরুমে ঢুকল। নীরব হোটেলের টেলিফোন দিয়ে 2 জনের খাবার অর্ডার দিল। তারপর বেডে গিয়ে বসল। তার গা ছেড়ে দিচ্ছে। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে। কালকে রাতে ঘুম হয়নি। আজকে সারাদিনে একবারও চোখের পাতা এক করার সময় পায়নি সে। বড্ড ক্লান্ত লাগছে। নীরব আর নিজেকে ধরে রাখতে পারল না। বেডে গা এলিয়ে দিল এবং ঘুমিয়ে গেল। প্রমিতি গোসল করে বের হল। গোসল করে আবার সেই লাল শাড়িটাই পরেছে। চুল থেকে টিপটিপ করে পানি পড়ছে। সে বেডের সামনে এসে দাঁড়াল এবং দেখতে পেল নীরব ঘুমাচ্ছে। বেঘোরে ঘুমাচ্ছে। প্রমিতি নীরবের দিকে চেয়ে রইল। ছেলেটাকে চাপ দাড়িতে খুবই সুন্দর লাগছে। লম্বা হলেও দেখে মনে হয় না জিমটিম করে। ওয়েট ভালোই হবে। প্রমিতি ঘুটিয়ে ঘুটিয়ে বড়ই আগ্রহের সাথে নীরবকে এমনভাবে পর্যবেক্ষণ করতে লাগল যেমনটা একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রথম দিন ল্যাবে গিয়ে সবকিছু দেখে। হুট করে গেটে নক করল কেউ। প্রমিতি গিয়ে গেট খুলতেই দেখল ওয়েটার খাবার নিয়ে এসেছে। সে খাবারের প্যাকেট হাতে নিয়ে বলে, আমার কাছে এখন টাকা নেই। ওয়েটারটা বলল,
নো প্রবলেম ম্যাম, চেক আউটের সময় দিলেই হবে। আচ্ছা, বলে প্রমিতি খাবারের প্যাকেটটা টেবিলে রাখল। চুল থেকে পানি এখনো চুইয়ে পড়ছে, ফলে ব্লাউজটা ভিজে উঠেছে। প্রমিতি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো এবং চুলগুলো হাত দিয়েই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানি ঝাড়তে শুরু করে। অ্যাট দ্যাট মুমেন্ট নীরবের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চোখ চলে যায় প্রমিতির দিকে। সে পলকহীনভাবে প্রমিতির দিকে তাকিয়ে থাকে। প্রমিতিকে দেখে সে কোনো ঘোরের মধ্যে চলে যাচ্ছে। প্রমিতি তার চুল ছাড়ছে, আর ফ্যানের হাওয়ায় চুল শুকাচ্ছে। আর নীরব মুগ্ধ হয়ে দেখছে প্রমিতিকে। এখন যদি তার কেউ কোনো ইন্টারভিউ নেয় আর সেই ইন্টারভিউয়ে প্রশ্ন করে, একটা মেয়েকে কোনো সময় সবচেয়ে বেশি রূপবতী লাগে, সে নির্দ্বিধায় উত্তর দিতে পারবে। উত্তরটা হলো সদ্য স্নান করে যখন একটা মেয়ে চুল শুকায়, তার কেমন যেন লাগতে শুরু করল। এর আগেও তো কত মেয়ে দেখেছে, কিন্তু এমন তো কোনো দিন ফিল হয়নি। এই অদ্ভুত অনুভূতিটা কেবল প্রমিতিকে দেখা মাত্র শুরু হচ্ছে। নীরবের মধ্যে একটা খারাপ চিন্তা আসল। সে দ্রুত প্রমিতির থেকে চোখ সরিয়ে নিজেই নিজেকে গালি দিয়ে বলে, এই পুরুষজাতির মনটা একদম আবর্জনার মতো। পরে নিজেই নিজের বলা কথাটা শুধরে নিল। আসলে পুরুষের মন ময়লায় ঘেরা না, বরং কাপুরুষের মন ময়লার স্তূপ। নীরব দ্রুত 3 বার তওবা পড়ে নিল আর মনে মনে বলে, ইবলিশ শয়তানে ধরছে, ভাগ্যিস তওবা পড়ে নিলাম। নীরব চোখ খুলেই রেখেছিল। তাই তো প্রমিতি তার কাছে এসে বলে, আপনার ঘুম ভাঙল? নীরব কিছুটা চমকে উঠে বলে, হু। প্রমিতি আরও একবার তার চুল ঝাড়া দিল। নীরব হাঁ করে তার দিকে আর চোখে তাকিয়ে থাকল। সরাসরি তাকাতে লজ্জা লাগছে নীরবের। প্রমিতি বলে উঠে, খাবার দিয়ে গেছে। ও, আপনি কি এখানেই থাকেন? এটা কি কোনো বাসা? মানে, আগেও কি আমরা এখানে থাকতাম? একসাথে এতগুলো প্রশ্ন করে থামল প্রমিতি। নীরব হালকা গলায় বলে, না, এটা বাসা না, একটা হোটেল। আমরা হোটেলে কেন আছি? আমাদের কোনো বাসা নাই? নীরব এই প্রশ্ন শুনে মনে মনে বলে উঠে, আমরা না, তুমি থাকবা। আমি তো বিরিয়ানি খেয়েই চলে যাব আমার বাসায়। কিন্তু মুখে বলে, আছে তো বাসা, কিন্তু একটা সমস্যার কারণে এখন আমরা বাসায় থাকতে পারবো না। চল, ডিনার করে নিই। প্রমিতি চুলগুলো কাঁধের এক সাইডে ছেড়ে দিয়ে বলে, হু। তারপর নীরব আর প্রমিতি খেতে বসল। প্রমিতি মাথা নিচু করে গুটিসুটি মেরে বসে খেতে লাগল। নীরব তা দেখে কিছুটা অবাক হল। মানুষ খাওয়ার সময় কিভাবে মাথা নিচু রেখে খায়? মেয়েটার মাথা নত করে রাখাটা বুঝি অভ্যাস। সে গলা খাকিয়ে বলে, খাবারটা কেমন? ভালো লাগছে। প্রমিতি খেতে খেতে উত্তর দিল, হু, মজা আছে। নীরব আরও একটা ব্যাপার খেয়াল করল, তা হল মেয়েটা বেশ শান্ত, গম্ভীর, একদমই চঞ্চল না। সে প্রমিতিকে দেখে নিল। কতই আর বয়স হবে, 20 কিংবা 21। এত কম বয়সেই এত চুপচাপ। মেয়েরা নাকি এই বয়সটায় চড়ুই পাখির মতো তিরিং বিরিং করে ঘুরে বেড়ায়। প্রমিতি খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো এবং বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিল। এর মধ্যে নীরবেরও খাওয়া শেষ হয়ে যায়। সেও হাত ধুয়ে আসে। এখন প্রমিতিকে এখানে রেখে চলে যেতে হবে। প্রমিতিকে কি জানিয়ে যাবে? নাকি মিথ্যা বলে চলে যাবে? মিথ্যা যদি বলে তবে কি বলবে? কিছু কিনতে যাচ্ছে এমনটা বলা যায়। কিন্তু প্রমিতি যদি আগের বারের মতো কান্নাকাটি শুরু করে তাইলে ফের ঝামেলা হবে। তার চেয়ে সত্যটা বলে দিই। নীরব প্রমিতির কাছে গিয়ে বলে, শোন। নীরবের কণ্ঠ শুনে প্রমিতি খানিকটা কেঁপে ওঠে। সে মাথা নিচু করেই বলে,
জি বলুন। আমাকে বাইরে যেতে হবে। প্রমিতি চোখ তুলে নীরবের দিকে তাকায়। চোখাচোখি হতেই নীরবের অস্থির লাগতে শুরু করে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে একটা। সকালের মধ্যেই ফিরব। না, সকাল না, সরি, বিকেলের মধ্যেই চলে আসব। এ কথা শোনা মাত্র প্রমিতি ভ্যা করে কেঁদে দিল। প্রমিতিকে কাঁদতে দেখে কিছুটা ভরকে গেল নীরব। সে মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। প্রমিতি কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে রেখে চলে যাবেন তাই না? আর ফিরে আসবেন না আমি জানি। প্রমিতির কথাগুলো শুনে কেন যেন নীরবের খুব মায়া হতে লাগল প্রমিতির প্রতি। সে প্রমিতির কাছে গিয়ে বলে, না, তুমি ভুল ভাবছ। আমি আসব তো। আবার আসব। প্রমিতি বলে উঠে, সত্যি? হুম। এখন যাই। কেমন? হু বলে প্রমিতি আবার মাথাটা নিচু করল। নীরব যেই না পাশ ঘুরে দরজার কাছে যেতে ধরল, অমনি প্রমিতির আঁচলের সাথে পা লেগে ধুম করে প্রমিতিকে নিয়েই সে বিছানায় পড়ে যায়। নীরব সোজা গিয়ে প্রমিতির উপর পড়ে। এরই মধ্যে আরও একটা কাণ্ড ঘটে গেল, তা হল ফ্যানের বাতাসে হুট করে প্রমিতির শাড়ির আঁচলখানা সরে গেল। নীরব হতভম্ব হয়ে প্রমিতির উপরই শুয়ে রইল। সে এক ধ্যানে প্রমিতিকে দেখেই যাচ্ছে। আর প্রমিতি ভয়ে চোখ বন্ধ করে আছে। নীরব খেয়াল করল, প্রমিতির ঠোঁটের কাঁপছে। সে এক ধরনের মোহ নিয়েই প্রমিতিকে অবলোকন করতে থাকে। কাহিনী যদি এই পর্যন্তই ঘটত তাহলে তা আর বলা লাগত না। কিন্তু ঠিক সেই সময় তাদের রুমের গেট খুলে ৫-৬ জন পুলিশ ভেতরে ঢুকে। এবং সেই পুলিশের মধ্যে থেকে একজন সিনিয়র লেডি পুলিশ তাদেরকে এমন অবস্থায় দেখে জোরে চিল্লিয়ে বলে উঠে, আস্তাগফিরুল্লাহ! এইসব কি হচ্ছে? ছি ছি! নীরবের হুঁশ আসল। কিন্তু তবুও সে প্রমিতির উপর শুয়ে থেকেই পেছনে ঘুরল এবং যা দেখল তা দেখার পর তার চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম। সে ঘামছে আর বিড়বিড় করে বলে উঠে, খালা এখানে কি করে? আজকে আমি শেষ। আম্মু জানলে হয় আমাকে ত্যায করবে, না হলে নিজেই হার্ট অ্যাটাক করবে। নীরব মাথা ঘুরিয়ে এবার প্রমিতির দিকে তাকাল। মেয়েটা এখনো চোখ বন্ধ করে আছে। নীরব মনে মনে বলে, মেয়েটা ঘুমায় টুমায় গেল নাকি আবার। পেছনে থেকে পুলিশগুলো বলে উঠে, এই যে, এইসব অনৈতিক কাজ বন্ধ করেন। এবার প্রমিতি চোখ খুলল। নীরবকে তার এত কাছে দেখে সে একটা ঢোক গিলে ফেলে এবং অপলক নয়নে নীরবকে দেখতে লাগে। এত কাছে নীরবকে দেখে তার বেশ অস্বস্তি লাগছে। তার উপর তাদের রুমে মানুষ ঢুকে পড়েছে। ইস, কি লজ্জা! প্রমিতি নীরবকে নিজের থেকে সরানোর জন্য নীরবকে ধাক্কাতে লাগে। নীরব বেশ ঘাবড়ে গেছে। সুমি খালাকে সে খুব ভালো করেই চেনে। বাড়াবাড়ি করা খালার রক্তে মিশে আছে। তার এই খালা আবার এসপি। বাস যে খাবে এটা নীরব দিব্যি বুঝতে পারছে। সে প্রমিতির উপর থেকে উঠে আসল এবং দাঁড়িয়ে পড়ল। কিন্তু পেছনে ঘুরল না। খালা বুঝি তাকে এখনো দেখেনি। কারণ দেখলে এতক্ষণে উনি চুপ থাকার মানুষ না। প্রমিতি ও নীরবের দেখাদেখি উঠে দাঁড়াল এবং দ্রুত তার শাড়ির আঁচল ঠিক করে নেয়। নীরবের খালা প্রমিতির মুখোমুখি এসে দাঁড়ায়। নীরব যেহেতু প্রমিতির দিকে মুখ করেছিল তাই খালা নীরবের চেহারা দেখতে পায়নি। কেবল পেছনটা দেখতে পাচ্ছেন। খালা কিছুটা ধমক দিয়ে প্রমিতিকে বলে, এই মেয়ে, তোমার লজ্জা শরম নাই? এভাবে একটা ছেলের সাথে একা একটা রুমে আছো? সমাজ আজকে কোথায় চলে গেল? এই দিন ও দেখা লাগল। নীরব আর প্রমিতি দুইজনই চুপ মেরে গেল। নীরব মনে মনে বলে, হোটেলে কি রেট পড়ছে নাকি? কিন্তু রেট তো কম দামি, সস্তা হোটেলে পড়ে।
গুলশানের হোটেলে তো পড়ার কথা না। খালা সাহেবা আবারও বলল, দোষ তো কেবল মেয়ের না, ছেলেটার ও আছে। বেহায়া ছেলে কোথাকার। এবার প্রমিতি মুখ খুলল। সে বলল, আপনি ভুল ভাবছেন। খালা আবারও বলল, মানে? তোমরা খারাপ কাজ করতে আসনি? না। ছেলেটা কে হয় তোমার? বয়ফ্রেন্ড? না না, উনি খালা আবার বলল, হ্যাঁ বল, কে হয় ছেলেটা তোমার? নীরব প্রমিতির দিকে তাকিয়ে মনে মনে বলে, বলো বলো, বেশি করে বলো, আমার উনি হয়। বাল, আমি আসলেই একটা অভাগা। তারপর আবার নিজেই নিজেকে বলে, না না, অভাগা না। অভাগা হলে কি আর গুলশানে আমার 6 তলা বাড়ি থাকে? মিরপুরেও আছে। আবার বনানীতে একটা ফ্ল্যাটও আছে। আই অ্যাম নট এ অভাগা। আজকের দিনটা খারাপ। এই যা। প্রমিতি সুন্দর করে বলে, উনি আমার হাজবেন্ড হন। নীরব চোখ বন্ধ করে ফেলে একটা নিঃশ্বাস নেয়। খালা আবারও বলে, হাজবেন্ড হলে হোটেলে আসার কি দরকার ছিল? আর এই যে মিস্টার চেহারা দেখান, লুকায় আছেন কেন? বলে খালা নীরবের সামনে দাঁড়াল। খালাকে চোখের সামনে দেখতে পেয়ে নীরব মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম খালা। ভালো আছেন? খালুর শরীর কেমন? অনেকদিন ধরে বাসায় আসেন না, কোনো খোঁজখবর নাই আপনার। শুধু ফেসবুকে স্টোরি দিল একটা করে, লাভ রিয়াকশন দেন। খালা ভ্যাবাচেকা খেয়ে বলে, নীরব তুই? জি খালা। তুই বিয়ে করে ফেলেছিস? আর আমরা কেউ কিছু জানিই না। নীরব গেল ফেসে। তাও যে সে রকমভাবে ফাঁসেনি সে। বেশ বড় ধরনের ঝামেলায় জড়িয়ে গেল। নীরব আমতা আমতা করে বলে, আসলে খালা, হইছে কি? আমি বিয়ে করি। বিয়ে করে বউ লুকায় রাখছস? ছি নীরব, লজ্জা করে না তোর? আবার বলিস কেমন আছি? তোকে ধরে থাপড়ানো দরকার। খালা, আমার কথা তো শুনেন। খালা নীরবের কথায় পাত্তা না দিয়ে বলে, প্রমিতিকে বলে, নীরব তোমার স্বামী হয়? এতক্ষণ যাবৎ প্রমিতি জানত না কালো শার্ট পরা তার হাজবেন্ডের নাম নীরব। মাত্র জানল। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। খালা প্রমিতিকে দেখে নেয়। আর বলে, সে কি রে? নীরব তুই বাসর রাত করতে আসছিস নাকি? নীরব হন্তদন্ত হয়ে বলে, না না, তুমি ভুল ভাবছ খালা, এমন কিছু না। খালা কোমরে হাত দিয়ে বলে, মেয়েটা লাল শাড়ি পরে আছে। শাড়ির কোনো ভাঁজ ঠিক নাই, কোচরা মোচরা হয়ে আছে। আর হবেই বা না কেন? তোর মতো দামড়া ছেলে যদি শাড়ির উপর শুয়ে থাকে তাইলে শাড়ির ভাঁজ তো নষ্ট হবেই। নীরব কি বলবে ভেবে পাচ্ছে না। সে চুপচাপ খালার কথা শুনে যাচ্ছে। এই মুহূর্তে খালাকে রাগানো যাবে না। খালা প্রমিতিকে জিজ্ঞেস করল, আজকে তোমাদের বাসর রাত? প্রমিতি হালকা গলায় বলে, না। নীরব পকেটে হাত ঢুকিয়ে নেয়। এদিকে প্রমিতি আগ বাড়িয়ে বলে, উনি তো আমাকে রেখে চলে যেতে ধরেছিলেন, কিন্তু তার আগেই আপনারা চলে আসলেন। সুমি খালা নীরবের দিকে তাকালো এবং কড়া গলায় বলে, কতদিন ধরে এইসব চলছে? কি চলছে খালা? এই যে আপনার সংসার। বউকে হোটেলে রাখছ, প্রতিদিন বিকেলে দেখা সাক্ষাৎ, ভালোবাসা বিনিময় করে তুই বাসায় যাস, তাই না? বেগম আপা আমাকে সেদিন ফোনে বলছিল তুই নাকি দেরি করে বাসায় ফিরিস। এখন বুঝলাম কাহিনী কি। খালা,
আমার কথা তো শুনেন। চুপ কর। আহাম্মক, ধমক দিয়ে খালা। নীরব চুপসে গেল। আর কিছু বলল না। এই মুহূর্তে তার প্রমিতিকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে মন চাচ্ছে। সুমি খালা ফোন হাতে নিয়ে নীরবের মা বেগমকে কল লাগালেন। নীরবের মা ফোন ধরতেই সুমি খালা বলতে শুরু করলেন, আপা রে, সব শেষ হয়ে গেল। তোর ছেলে আমাদের কোনো ইজ্জতই রাখল না। এই যে আমি এত বড় অফিসার, কি ভাব নিয়ে অফিস যেতাম আসতাম, কালকে থেকে আমাকে বোরখা পরে মুখ লুকায় অফিস যেতে হবে। তারপর খানিকক্ষণ চুপ থাকল। অপর পক্ষ থেকে কিছু বলা হচ্ছে, সেটাই শুনছে বুঝি। তারপর খালা আবারও বলতে লাগল, কি হইছে মানে? কি হয়নি আপা? তোর ছেলে বিয়ে করে হোটেলে বউয়েকে লুকায় রাখছে। এখানে সংসার ও শুরু করে দিছে। কবে বিয়ে করছে তা জানি না, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। তুমি দ্রুত আমার বাসায় আসো। আজকে এর একটা মীমাংসা করেই আমি ছাড়ব। হ্যাঁ হ্যাঁ আপা, নীরব আমার সাথেই আছে। ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। তোমরাও চলে আসো। হুম, এখনই আসো। একদম দেরি করিও না। আমার তো মনে হয় নীরবের বাচ্চা কাচ্চাও আছে। বাচ্চা লুকায় রাখছে। নীরব বিরক্ত হল। খালা এত বেশি কথা কেন বলে? এখন যে কি করবে? মাকে কি বলবে? সত্যটা বলতে হবে, তা না হলে আরো ঝামেলায় পড়বে সে। খালা প্রমিতি আর নীরবকে নিজের বাসায় নিয়ে গেল। গেট খুলল নীরবের কাজিন আশা। আশা নীরবকে দেখেই বলে, ওহ মাই গড ব্রো, তুমি? হোয়াটসঅ্যাপ? নীরব জোর করে হেসে বলে, মাইকের চিপায় পড়ছি আমি। আর কও কেমন আছি? কিছুক্ষণের মধ্যেই নীরবের মা, দাদি চলে আসল। নীরবের কোনো ভাইবোন নেই। নীরবের মা বেগম এসেই প্রমিতিকে দেখে বলে, এটাই সেই মেয়ে? প্রমিতিও কম না, সে মাথা ঝুঁকিয়ে বলে, জি, আমিই সেই মেয়ে। বেগম প্রশ্ন করে, মা তুমি আমার ছেলের বউ? প্রমিতি ডাগর ডাগর চোখে জবাব দেয়, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, কি মিষ্টি মেয়ে। হ্যাঁ রে সুমি, একটা ভালো দেখে শাড়ি পরা বউ মাকে। সুমি খালা আচ্ছা বলে প্রমিতিকে ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে বাসার পরিবেশ বদলে গেল। বিরিয়ানির, রোস্টের গন্ধ আসতে লাগল। নীরব কিছুই বুঝে উঠতে পারছে না। সে যে কারো সাথে কথা বলবে তার উপায় নেই। ড্রয়িং রুমে কেউ নেই, কেবল আশা আর সে বসে আছে। আশা গুনগুন করে গান গাচ্ছে, চাঁদের বাতির কসম দিয়া, ভালোবাসলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুরাইলি। নীরব আর কিছু শুনল না, কারণ তার দৃষ্টি প্রমিতির উপর গিয়ে পড়ল। নীরবের চোখ তো চড়ক গাছে। প্রমিতিকে বউ সাজানো হয়েছে। লাল ঘোমটা, গলায়, হাতে গহনা। হাতে যেই বালা পরা সেটা তার মায়ের। নীরবের চোখ আটকে গেছে প্রমিতির। চোখ আর নড়াতে পারছে না সে। উফ, আল্লাহ, একটা মেয়ে এত সুন্দর কি করে হতে পারে? নীরব টেবিলে থাকা পানির জগ থেকে পানি গ্লাসে ঢেলে ঢকঢক করে পানি খেতে লাগল। সে ঢোক গিলল। কি হতে চলেছে তা সে অনুমান করতে পারল খানিকটা হলেও। যদি এমনটা হয় তবে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে আশেপাশে তাকাল। দেখল বরকত আর লীনাও আসছে। তাদের আসতে দেখে নীরব শান্তি পেল। এখন মাকে সত্য কথা বলতে পারবে। সাক্ষী আছে। মাকে সব সত্য বলেই প্রমিতি নামক ঝামেলাটাকে সুমি খালার মতো দায়িত্বশীল অফিসারের হাতে তুলে দিবে। কিন্তু বিধি বাম। বরকত একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে তাদের পারিবারিক কাজী সাহেবকে।
কাজী সাহেব এসেই বেগম আর সুমিকে সালাম দিয়ে জমজমের পানি বের করব বলে, আপাগণ, পশ্চিম দিকে তাকিয়ে আল্লাহ নাম নিয়ে একটু জমজমের পানি খান, মনের আশা পূরণ হবে। বেগম জমজমের পানি খেয়ে নিল। এরপর এক মুহূর্তের মধ্যে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী অনেক কিছুই বলল, কিন্তু লজ্জা আর নার্ভাসের কারণে প্রমিতি ঠিক মতো কিছুই শুনল না। শুধু শেষের টুকু শুনল সে। জামিল চৌধুরীর একমাত্র পুত্র নীরব চৌধুরী ঢাকার বাসিন্দা, উকিল বাবা সালাম সাহেবের কন্যা প্রমিতির নিকট বিয়ের প্রস্তাব পাঠাল। কন্যা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে বলুন, আলহামদুলিল্লাহ কবুল। প্রমিতি কিছুক্ষণ পর উত্তর দিল, আলহামদুলিল্লাহ কবুল। তিনবার বলেন আম্মাজান, কবুল, কবুল, কবুল। সবাই শুনেছেন? বাড়ির সবাই একসাথে বলল, জি শুনেছি। কাজী সাহেব মুখে মিষ্টি পুড়ে নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হল। নীরব আহাম্মকের মতো চেয়ে রইল। তার কানে কিছুই যাচ্ছে, সে কিছুই শুনতে পাচ্ছে না। কেবল নাকে গরুর মাংস কষানোর গন্ধ আসছে। এই বিরিয়ানি, গরুর মাংস কি তার বিয়ের খাওয়া নাকি? প্রমিতি আর চোখে নীরবের দিকে বারবার তাকাচ্ছে। যতবারই সে নীরবের দিকে তাকাচ্ছে ততবারই তার লজ্জায় মরে যেতে মন চাচ্ছে। আচ্ছা, ছেলেটা কালো শার্টটা পরেই বিয়ে করে ফেলবে? কে জানে। এই মুহূর্তে তো আর পাঞ্জাবি পরানো সম্ভব না নীরবকে, কারণ কাজী সাহেব বিয়ে পড়িয়ে ফেলেছেন। এবার কাজী সাহেব মিষ্টি চাবাতে চাবাতে নীরবের উদ্দেশ্য বললেন, বাবা এবার আপনি রাজি থাকলে একটু কষ্ট করে তিনবার কবুল বলে ফেলেন। নীরব একবার প্রমিতির দিকে তাকাল। প্রমিতির দিকে তাকাতেই তার মনের মধ্যে তুমুল ঝড় বয়ে গেল। সে একটা বড় করে শ্বাস নিয়ে প্রমিতির চোখের দিকে তাকাল। মেয়েটা তাকেই দেখছে বোধ হয়। প্রমিতির চোখে আকুলতা। কিসের অনুরোধ জানাচ্ছে সে নীরবকে? বিয়ে করার? হতে পারে। নীরব দৃষ্টি সরিয়ে বরকতের দিকে তাকাল। বরকত দাঁত কেলিয়ে হাসছে। বরকতের পাশেই লীনা বসে বসে প্রমিতির ছবি তুলছে। বরকতকে দেখেই নীরবের গা জ্বালা দিয়ে উঠল। এই ব্যাটার জন্য আজকে সে ফেঁসে গেল। একবার বরকতকে হাতের নাগালে পেলে আস্ত রাখবে না। নীরবের মা নীরবের কাছে গিয়ে বলে, কি হয়েছে বাবুই? কবুল বলছিস না কেন? মেয়েটা তোর উত্তরের অপেক্ষা করছে। বলে ফেল কবুল। করুণ গলায়। নীরব তার মায়ের অনুরোধ ফেলতে পারল না। সে বলে ফেলে, কবুল, কবুল, কবুল। কবুল বলার সময় তার গলা আটকে আসছিল। সে নিজেকে সামলে নিল। তারপর আবার প্রমিতির দিকে তাকাল। মেয়েটা এখনো তার দিকেই চেয়ে আছে, তবে চোখমুখে একটা খুশির ঝলক। কি অদ্ভুত! এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে? মনে হচ্ছে চেহারা দিয়ে নূর বের হচ্ছে। নীরব মাথা নিচু করে ফেলল। তার কিছুই ভালো লাগছে না। এভাবে বিয়ে হওয়া লিখা ছিল তার ভাগ্য। এইটা বিয়ে নাকি দুর্ঘটনা? যদিও বা সব বিয়ের অপর নামই দুর্ঘটনা। এরেঞ্জ ম্যারেজ হল রাস্তা দিয়ে চলার সময় গাড়ি এসে ধাক্কা দেওয়া, আর লাভ ম্যারেজ হল রেললাইনে গিয়ে শুয়ে এক ঘুম দিয়ে দুর্ঘটনা ঘটানো। নীরবের বুক ফেটে একটা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে সেও এখন ম্যারিড। তার মানে আজকে থেকে সে মেসেঞ্জারে কোনো মেয়েকে ইনবক্সে নক দিতে পারবে। মেয়েদের ছবিতে নো লাভ ওর কেয়ার রিয়াকশন। নীরব বিড়বিড়িয়ে বলে উঠে, ও আল্লাহ! জীবনের সব সুখ শেষ হতে চলল নাকি? প্রমিতি নীরবের দিকে তাকিয়েই আছে আর হাত দিয়ে শাড়ির আঁচল মোচড়াচ্ছে। সে বুঝে পাচ্ছে না নীরব এত কি ভাবছে। এবার আশা এসে বলে, ভাবি, চল তোমাকে ভাইয়ার পাশে বসাই।
আসো বলে প্রমিতিকে উঠে দাঁড়ানোর জন্য তাগদা দিল। প্রমিতি বাধ্য হয়ে উঠে দাঁড়াল এবং আশার সাথে নীরব যে সোফায় বসে আছে সেখানে গিয়ে দাঁড়াল। আশা নীরবকে বলল, ভাইয়া একটু সরে বসো, ভাবিকে তোমার পাশে বসাব। নীরব কিছু না বলে সরে বসল। আশা প্রমিতিকে নীরবের পাশে বসিয়ে দিল। প্রমিতি মাথা নিচু করে বসে রইল। তার কেমন যেন লাগতে শুরু করল, হাত পা কাঁপতে শুরু করল, বুকের ভেতর টিপটিপ আওয়াজটা বেড়ে গেল, হার্টবিটও জোরে জোরে কম্পিত হতে লাগল। এমন সময় লীনা এসে দাঁড়াল। সেই সাথে বরকতও। লীনা পাশের চেয়ারে বসে বলে, বরকত আমার আর প্রমিতির সুন্দর কয়েকটা ছবি তুলে দাও তো, বলে ফোন এগিয়ে দিল। বরকত লীনা আর প্রমিতির কয়েকটা ছবি তুলে দিল। এরপর সবাই মিলে সেলফি তুলল। লীনা বলে উঠে, বেগম আন্টি তো হুট করে বলল নীরবের বিয়ে, আমি প্রিপারেশন নেওয়ার একদম সুযোগ পাইনি, আগে জানলে তোমাদের জন্য প্যারিসে হানিমুনের ব্যবস্থা করতাম। নীরব একথা শুনে বিষম খেয়ে বলে, আর শখ নাই প্যারিসে হানিমুনে যাওয়ার। লীনা বলল, আই এম সরি, বাট আজকে জাস্ট প্রমিতির জন্য একটা গিফট এনেছি, বলে ব্যাগ থেকে একটা ডায়মন্ড নেকলেস বের করে দিল। তা দেখে নীরব বলে উঠে, ইটস টু এক্সপেন্সিভ লীনা। লীনা হেসে বলে, কাম অন নীরব, প্রমিতি আমার ছোট বোনের মতো, আমার ছোট বোনের বিয়েতে তো এটা সামান্য একটা উপহার। তারপর প্রমিতিকে জোর করে নেকলেসটা পরিয়ে দিয়ে লীনা বলে উঠে, এটা আমার আর বরকতের তরফ থেকে প্রমিতির জন্য একটা উপহার। বরকত আপত্তি করে বলে, না, আমি প্রমিতির জন্য আলাদা একটা গিফট এনেছি, বলে প্রমিতির হাতে একটা প্যাকেট দিল। প্রমিতি মিষ্টি করে হেসে প্যাকেটটা খুলে দেখে একটা গোলাপি রঙের শাড়ি। সেই শাড়িটা নেড়েচেড়ে দেখে বলে, খুব সুন্দর তো শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। বরকত হেসে বলে, যাক পছন্দ হইছে তাইলে, আমি ধন্য। প্রমিতি একথা শুনে হেসে দেয়। নীরব চমকে প্রমিতির দিকে তাকাল। তার হৃদয় রক্তক্ষরণ হতে লাগল মেয়েটার হাসির আওয়াজ শুনে। বরকত বলল, নীরব তোরই বউ হয়, এভাবে লুকায় দেখার কি আছে, একেবারে রুমে গিয়ে মন ভরে দেখিস বন্ধু। নীরব রাগান্বিত দৃষ্টিতে বরকতের দিকে তাকাল। বরকত শুকনো ঢোক গিলে একটা হাসি দিয়ে বলে, দোস খেয়ে নে, রান্নাবান্না শেষ প্রায়, আমার তো ক্ষুধা লাগছে, রাতে ডিনার করিনি, এখন 12টার বেশি আছে। নীরব অনুভব করল তার ক্ষুধা লাগেনি, কারণ সে রাতেই হোটেলের ফুল প্লেট বিরিয়ানি খাইছে, এখন আর গলা দিয়ে খাবার নামবে না। প্রমিতি বলে উঠে, ভাইয়া আপনি খেয়ে নেন। হ্যাঁ চল লীনা, খেয়ে নি, তোরাও আয় না। নীরব দাঁতে দাঁত চেপে বলে, না রে, আমার খিদা নাই, পেট ভরা। এ কথা শুনে লীনা আর বরকত দুইজনই মিটমিটিয়ে হেসে ওঠে। তাদের হাসতে দেখে নীরব বিরক্ত হয়ে গেল। আমরা ডিনার করছি, তোরা খা। বরকত বলল, অল্প একটু খা আমাদের সাথে। না রে, পেট ভরা। লীনা বলল, থাক থাক জোর করো না। বরকত যে কি বুঝল কে জানে, সেও মিটমিট করে হেসে বলে, ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। এমন সময় আশার বাবা সালাম সাহেব, সুমি খালার হাজবেন্ড, এসে বলে, তোমরা খেতে যাও। বরকত বলল, হ্যাঁ আঙ্কেল যাচ্ছি। সালাম খালু বলল, প্রমিতি তো এখন আমার আরেকটা মেয়ে।
আফটার অল আমি ওর উকিল বাবা হয়ে গেলাম। হা হা। প্রমিতি হালকা হাসি হাসল। নীরব জোরপূর্বক হেসে বলে, খালু, আমরা বাসায় যাই। রাত তো অনেক হল। সালাম খালু চোখ থেকে চশমা খুলে বলে, হেই ইয়ং ম্যান, হাফ সাম পেশেন্ট। এত তাড়াহুড়ো কিসের? আজকে তোমরা এখানে থাকবা। নীরব আর প্রমিতির সেকেন্ড বাসর রাত আমার বাসায় হবে। আর বরকত তোমরাও থেকে যাও, রাত হয়ে গেছে। বরকত বলল, আচ্ছা আঙ্কেল। বরকত আর লীনা খেতে চলে গেল। ড্রয়িং রুম কিছুটা ফাঁকা হয়ে গেল। সবাই খেতে গেছে। প্রমিতি নরম কণ্ঠে বলে উঠে, আপনি কি আমাকে সত্যিই লুকিয়ে বিয়ে করে রেখেছিলেন? নীরব একথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। সে বলে উঠে, না, আসলে আপনার ফ্যামিলির কেউই তো আমাকে চেনে না, জানেই না আমি আপনার স্ত্রী। এত বড় সত্য লুকিয়েছেন কেন? কি বলবে ভেবে না পেয়ে নীরব উঠে দাঁড়াল। নীরব গমগমে গলায় বলে, এইসব কথা বাদ দাও। যা হওয়ার হয়ে গেছে। বলে নীরব চলে গেল। আর প্রমিতি একাই বসে রইল ড্রয়িং রুমে। কিছুক্ষণের মধ্যেই আশা আর লীনা এসে প্রমিতিকে বাসর ঘরে বসিয়ে দিল। আশা মজা করে বলে, ভাবি, ভাইয়া আজকে যা যা করবে সব আমাদেরকে বলবা কিন্তু। প্রমিতি আশার এমন কথায় বেশ লজ্জা পেল। সে মাথা নিচু করে ফেলে। তা দেখে লীনা শব্দ করে হেসে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই। শোন প্রমিতি, স্বামীকে আজকে রাত থেকেই টাইট দিয়ে রাখবা। শাড়ির আঁচলে বেঁধে রাখতে হবে, বুঝেছ? প্রমিতি মাথা ঝাঁকাল। লীনা আর আশা একটা দুধের গ্লাস টেবিলে রেখে চলে গেল। প্রমিতি বিছানায় বসে নীরবের অপেক্ষা করতে লাগল। এদিকে নীরবকে ঘিরে ছোটখাটো একটা ঝটলা পেকে গেছে। নীরবের আরও কয়েকজন কাজিন, আশা, বরকত আর লীনা মিলে তাকে রুমে ঢুকতে দিবে না। নীরব বিরক্ত হয়ে গেল আর বলল, আশ্চর্য, রুমে ঢুকতে কেন টাকা দিব? পাগল নাকি আমি? আশা উঁচু গলায় বলে, না, না দিতে হবে। টাকা না দিয়ে বউয়ের কাছে যেতে পারবে না। নীরব এক প্রকার বাধ্য হয়েই পকেট থেকে ওয়ালেট বের করে দেখে 350 টাকা আছে। কালকে থেকে তো বাসায় যায়নি। তার উপর হাসপাতালের বিল, হোটেলের বিল দিতে গিয়ে সব ক্যাশ শেষ হয়ে গেছে। নীরব 350 টাকা বের করে আশার হাতে দিয়ে বলে, তুই আমার কাজিন গ্রুপে সবার ছোট। নে ছোট বোন, কিছু কিনে খা সেই টাকায়। আশা টাকার পরিমাণ দেখে মুখ কালো করে বলে, মাত্র 300 টাকা। 350? ওই একই। এত কম কেন ভাইয়া? তোমার না গুলশানে 6 তলা বিল্ডিং আছে? নীরব ড্যাম কেয়ার ভাব নিয়ে বলে, এর বেশি দিতে পারব না। বলে সে রুমের ভেতর ঢুকে পড়ল। প্রমিতিকে বিছানায় বসে থাকতে দেখে নীরবের খুব অদ্ভুত অনুভূতি জাগ্রত হল। আচ্ছা, সে কি এখন সিরিয়ালের নায়কের মতো প্রমিতিকে গিয়ে বলবে, এই বিয়ে মানি না, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও? তাহলে তার আর বাসর করার স্বপ্নই থেকে যাবে। নীরব মনে মনে ভাবতে লাগল, নাই মামার চেয়ে কানা মামা ভালো। নীরব রুমে ঢুকেই গেট লাগিয়ে দিল। তার এখন নার্ভাস লাগছে। মনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নীরব নিজেকে নিজেই গালি দিয়ে বলে, এইসব মেয়েদের মতো বাসর রাতে ভয় পাচ্ছিস কেন হাদারাম? নীরব গলা খাকিয়ে একটা শুকনো কাশি দেয়। প্রমিতি বিছানায় বসা ছিল। সে নীরবের কণ্ঠ শুনে উঠে দাঁড়াল এবং নীরবের কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করতে গেলে নীরব তাকে বাধা দিয়ে বলে, আরে আরে এসব কি করছ? ইসলামে মাথা ঝুঁকে সালাম করার বিধান নাই। আল্লাহ ছাড়া কারো নত হওয়ায় নিষেধাজ্ঞা আছে। আর কোনো দিন পা ছুঁয়ে সালাম করবে না।
ক্লিয়ার? প্রমিতি মাথা নেড়ে বলে, আচ্ছা। নীরব তার শার্টের বোতাম খুলতে খুলতে আলমারির কাছে গেল। পরমুহূর্তেই মনে পড়ল, এটা তার বাসা না। সে চোখ চারপাশে বুলাল। সোফার উপর 2টা প্যাকেট। সে সোফার সামনে গিয়ে দেখল, একটা প্যাকেটে বরকতের দেওয়া শাড়ি আর অপর প্যাকেটে একটা গেঞ্জি। সে গেঞ্জির প্যাকেটটা হাতে নিয়ে বাথরুমে গেল। কিছুক্ষণ পর নীরব চেঞ্জ করে এসে দেখে প্রমিতি এখনো ঠায় দাঁড়িয়েই আছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব ভ্রু কুঁচকে বলে উঠে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি তুমি ঘোড়ার মতো দাঁড়িয়েই ঘুমাও? প্রমিতি কিছুটা চমকে উঠে বলে, আমি কি শাড়িটা বদলে আসব? নীরব কঠিন গলায় বলে, না। এটা পরেই আজকে রাত পার করবা। নীরবের কণ্ঠে কঠিনতা দেখে প্রমিতি ঘাবড়ে গিয়ে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? নীরব এবার প্রমিতির কাছে গিয়ে দাঁড়ালো এবং কটমট করে বলে, তোমার কি সত্যিই কিছু মনে নেই? প্রমিতি ভয়ে জড়ানো কণ্ঠে বলে, না। নীরব প্রমিতির 2 বাহু শক্ত করে চেপে ধরে বলে, সত্যিই কিছু মনে নেই? নাকি নাটক করছো? এত শক্ত করে প্রমিতির হাত ধরে আছে নীরব যে ব্যথায় প্রমিতি কেঁদে দিল। নীরব প্রমিতিকে কাঁদতে দেখে অবাক হয়ে গেল। কান্না করলে একটা মেয়েকে এত অপরূপ কিভাবে লাগতে পারে? নীরব মুগ্ধ নয়নে প্রমিতির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, তোমাকে কান্না করলে খুবই সুন্দর লাগে। খুব খুব রূপবতী লাগে। মনে হয় তোমার চেহারায় কেউ এক বালতি মায়া উপচে ফেলে দিয়েছে। এই মায়াবী চেহারা দেখার জন্য হলেও তোমাকে দিনে একবার হলেও কাঁদাতে হবে। প্রমিতি কান্না করতে করতে নাক টেনে বলে, আমার সত্যিই কিছু মনে নেই। নীরব তখনও প্রমিতিকে শক্ত করে ধরেছিল। এবার আরো শক্ত করে তার হাত ধরে বলে শান্ত স্বরে বলে, তাহলে আর কি করার? পাস্ট ইস পাস্ট। অতীতে যা হয়েছে তা তো তোমার মনে নেই। তাহলে বর্তমান নিয়েই থাকো। আজকে থেকে আমার সাথে তোমার নতুন করে পথচলা শুরু। তোমার কোনো সমস্যা আছে এতে? প্রমিতি লজ্জা পেয়ে লাল হয়ে গেল। আর আস্তে করে বলে, না। গুড। নীরব যেই না প্রমিতির অতি নিকটে আসতে ধরবে অমনি হুট করে ভীষণ শব্দ করে অ্যালার্ম বেজে উঠল। নীরব ধরফরিয়ে উঠে। সেই সাথে প্রমিতিও। নীরব বলল, অ্যালার্মকে অন করে রাখছে তাও এই টাইমে? জানি না তো। অ্যালার্ম বেজেই যাচ্ছে। নীরব আর প্রমিতি মিলে অ্যালার্ম ক্লক খুঁজতে লাগল। বেশ কিছুক্ষণ পর প্রমিতি বেডের নিচ থেকে অ্যালার্ম ক্লক বের করে এনে নীরবের হাতে দেয়। নীরব অ্যালার্ম অফ করতেই বাইরে থেকে হাসাহাসির শব্দ শুনল নীরব প্রমিতি। নীরব বিরক্ত হল। প্রমিতি বলে উঠে, ওরা বোধহয় অ্যালার্ম অন করে বিছানার নিচে রেখে দিয়েছে। সেটা তো বোঝাই যাচ্ছে। বেয়াদবের দলগুলো। এমন সময় নীরবের ফোনে কল আসল। সে ফোন বের করে দেখে আশা মেসেঞ্জারে কল দিচ্ছে। তাও ভিডিও কল। নীরব অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরল। ভিডিও অন করে দিল। নীরব দেখল খালু সাহেবরা বাদে সবাই আশার ফোনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। নীরবকে দেখে তার দাদি বলে উঠে, কি রে নীরব, বিরক্ত করলাম নাকি তোকে? নীরব হো হো করে হেসে বলে, একদমই না দাদিজান। এক কাজ করেন, আপনারা এই রুমে চলে আসেন। সবাই মিলে একসাথে রাতে থাকি, মুভি দেখি। কি বলেন? দাঁতে দাঁত চেপে আশা বলল, হেই ব্রো, রেগে যাচ্ছ কেন? এবার বরকত বলল, আরে আশা বুঝবা ন। তোমার ভাইয়া কেন রেগে যাচ্ছে? তুমি ছোট আছো না এখনো, তাই বুঝো না। আজকে তোমার ভাইয়ার হ্যাপি বাসর রাত, আর আমরা ডিস্টার্ব করছি, তাই রেগে যাচ্ছে।
নীরব দাঁতে দাঁত চেপে ফোনের স্ক্রিনের সামনে বলে উঠে, হো, তুই তো এই ব্যাপারে এক্সপার্ট। বরকতের মুখটা কালো হয়ে গেল। সে আর চোখে লিনার দিকে তাকাল। লিনা তার ফোন চালাতে ব্যস্ত আছে। বরকত দৃষ্টি সরিয়ে নিল এবং হেসে বলছে তোকে। এমন সময় সুমি খালা বলে উঠে, নীরব ও কম না। আজকে কি প্রথম নাকি? বেহাটা বিয়ে করে তো চুপ চুপ করে সবই করছে। বাসর করাও শেষ ওর। নীরব যদি আমার ছেলে হতো ওরে আমি বাসার সামনে কান ধরে রেখে দিতাম। আপা নরম মনের মানুষ দেখে মাফ করে দিছে। এই নীরব তুই গেট খুল। আজকে তোর বাসর হবে না। এটা তোর শাস্তি, লুকায় বিয়ে করার শাস্তি। আজকে আমরা সবাই একসাথে মুভি দেখব। গেট খুল বেয়াদব। ঝাড়ি মেরে। নীরব ধমক খেয়ে প্রমিতির দিকে তাকাল। প্রমিতি মিটমিট করে হাসছে। প্রমিতিকে হাসতে দেখে নীরবের গা জ্বলে ওঠে। তখনই গেটে নক করা শুরু হয়। প্রমিতি রিনরিনে আওয়াজে বলে, গেট খুলে দিব? হ্যাঁ। যাও, খুলে দাও। না হলে এরা গেট ভাঙচুর করবে। পরে আমার থেকেই ক্ষতিপূরণ নিবে। যাও দ্রুত গেট খুলো। প্রমিতি গেট খুলতেই নীরবের কাজিনরা খালা, দাদি, মা এবং বরকতলিনা ভেতরে ঢুকল। সবাইকে সুমি খালা লিড দিচ্ছে। খালার বাসায় যে মহিলা সাহায্যকারী উনি এসে ফ্লোরে একটা তোশক বিছিয়ে দিল। তা দেখে নীরব তার বাম চোখ চুলকিয়ে মনে মনে বলে উঠে, রেপ মাই বাসার নাইট। রেস্ট ইন পিস। আশা টিভি অন করে ফোনের সাথে কানেক্ট করে দিল এবং ইউটিউবে কনজুরিং হরর মুভি অন করল। তারপর আর কি? মুভি শুরু হল। প্রমিতিকে বিছানায় বসানো হল। আর নীরবকে ফ্লোরে। তাদের মাঝে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখা হল। সবকিছুই সুমি খালার তত্ত্বাবধানে হচ্ছে। বিছানায় নীরবের মা আর তার দুই খালা আর দাদি বসল। নীরবের দাদি বেগমকে মুভি চলাকালীন একসময়ে ফিসফিস করে বলে, এভাবে হুট করে ছেলের বিয়ে দিয়ে দিল বৌমা? মেয়েটা যদি ভালো না হয়? বেগম মুচকি হেসে বলে, আর কিছু কি করার ছিল? নীরব তো আগেই বিয়ে করে ফেলেছে। এখন যদি আমরা মেয়েটাকে না মেনে নিতাম, মেয়েটা তো সমাজে মুখ দেখাতে পারত না। তাই না, মা? তা ঠিক। সুমি নাকি ওদেরকে একসাথে ধরেছে একটা হোটেল রুমে? বেগম হতাশ হয়ে গেল এবং বলল, হুম। মেয়েটা কি ভালো ঘরের মেয়ে হবে? এভাবে একা একটা ছেলের সাথে? বেগম তার শাশুড়িকে থামিয়ে দিয়ে বলে, যদি এমনটাই হয়, তাহলে আমার ছেলের ও চরিত্র খারাপ আর প্রমিতি তো বলেছে সে নীরবের স্ত্রী। এখন এখানে আমাদের কিছু করার নেই মা। মেয়েটা যদি খারাপও হয় তবে নীরবকে পস্তাতে হবে। আমার মনে হয় মেয়েটা ভালোই হবে। ভদ্রই মনে হচ্ছে। নীরবের দাদি বলল, হ্যাঁ, খুব মিষ্টি দেখতে মেয়েটা। নীরবের মায়েরা 3 বোন। নীরবের মা হল সবার বড়। তারপর বরকতের মা সীমা খালা। সীমার খালার 3 সন্তান। বরকত সবার বড় আর 2 জন মেয়ে। একজন কলেজে পড়ে আর একজন মেডিকেলে। সুমি খালা তার 2 বোনের চেয়ে বয়সে একটু ছোট। ওনার মেয়ে আশা এবার ক্লাস 8-এ পড়ে। নীরব আর বরকত সেই মেয়েজ। টিভিতে মুভি চলছে। নীরব মুখ গোমরা করে ফ্লোরে বসে আছে। বরকত লিনা এক সাইডে বসে বসে মুভি দেখছে। আধ ঘন্টা যেতেই সুমি খালা অনেকগুলো পপকর্ন, চিপসের প্যাকেট এনে সবার হাতে হাতে দিল। সুমি খালা প্রথমে প্রমিতির হাতে চিপসের প্যাকেট ধরিয়ে দিল। প্রমিতি প্রথমে নিতে চাচ্ছিল না কিন্তু খালা শাশুড়ির জোরাজুরিতে নিল।
আজকে তার খুব ভালো লাগছে। নীরবের ফ্যামিলির সবাই খুব ভালো। আচরণ ও অমায়িক। সবাইকে খুব সাপোর্টিভ আর আধুনিক চিন্তাভাবনার মনে হচ্ছে। নীরবের মাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার। প্রমিতি আর চোখে নীরবের দিকে তাকালো। ছেলেটা টিভি দেখছে। প্রমিতির কেন যেন লজ্জা লেগে উঠল। সে মুচকি হেসে টিভির দিকে চোখ দিল। নীরবের হাতেও দিল অ্যান। নীরব দেখল একটা পপকর্ন আর সান চিপস। সে সান চিপসটা খুলে খেতে লাগল। সুমি খালা নীরবের পাশে বসে বলে, কি রে নীরব, মন খারাপ করলি নাকি? নীরব খেতে খেতে উত্তর দেয়, না। করছিস তুই মন খারাপ? আমার বাসর রাত ও তুই এভাবে নষ্ট করছিলি, মনে আছে? নীরব ভ্রু কুঁচকে বলে, আমি আবার কি করেছি? খালা ব্যঙ্গ করে বলে, কি করিস নি তুই? ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলিস নাই আমি খালার সাথে ঘুমাবো? এখন তো মনে থাকবে না। নীরব মুখ কালো করেই বলে, তোমার মতো একটা মায়ের বোন থাকলেই হলো, তার আর শক্রুর দরকার নাই। খালা বিজয়ের হাসি হেসে উঠে গেলেন আর আশাকে বলতে লাগল, এই আরও একটু জোরে দে না। কিছুই তো শুনি না। সাদা ফ্রক পরা মেয়েটি কি বলল রে? সাউন্ড বাড়া। নীরব ঘাড় ঘুরালো এবং প্রমিতিকে দেখে নিল। প্রমিতি তার মায়ের সাথে কথা বলছে আর মিষ্টি করে হাসছে। নীরব দেখল সবাই খুব এনজয় করছে। সে কিছুটা খুশি হয়ে মনে মনে বলে, যতই পাগল হোক না কেন আর যতই অতিষ্ঠ করুক আমার জীবন, তবুও আই লাভ মাই ফ্যামিলি। অলসো লাভ সুমি খালা। নীরব এবার টিভির পর্দার দিকে তাকালো, হুট করে একটা ভূতের সিন চোখের সামনে আসল। সে কিছুটা ভয় পেয়ে গেল এবং বিড়বিড় করে বলে, বাসর রাতে ফ্যামিলির সাথে কনজারিং মুভি দেখছি। ভালোই তো। আচ্ছা, আমার ম্যারিড লাইফ কি তবে কনজারিং মুভিটার সাদা জামা পরা ভূতটার মতো ভয়ঙ্কর হবে? হু নোস। এবার তো সবাই যে যার রুমে যাও। আমার অনেক ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো। মিনমিনে সুরে কথাটা বলল নীরব। সুমি খালা মুচকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই তো চাষি আমরা যেন চলে যাই। আর তুই তোর বউয়ের সাথে সময় কাটাতে পারিস। বুঝি তো সব। নীরব মুখ বাঁকিয়ে বলে, রাত শেষ। একটু পর ফজরের আজান দিবে। আর মুভিও তো শেষ হলো, তাই না? আর কি কিছু বাকি আছে? সুমি খালা বলল, তুই আর বরকত মসজিদে গিয়ে নামাজ পড়ে আয়। আমরা মেয়েরা আজকে সবাই একসাথে নামাজ পড়ে যে যার রুমে ঘুমাতে যাব। তারপর থাকিস তুই তোর বউ নিয়ে। নীরব বলল, বাসায়ই নামাজ পড়ি। মসজিদে? সুমি খালা হুঙ্কার দিয়ে বলে, না, তোরা মসজিদে যাবি। বরকত বলল, ঠিক আছে আন্টি মনি। আমি নীরবকে নিয়ে যাব। ঠিক সেই সময় আজানের ধ্বনি ভেসে ওঠে। কিছুক্ষণ পর বরকত আর নীরব নামাজ পড়তে চলে যায়। আর মেয়েরা বাসায়ই পড়ে নেয়। তারপর যে যার রুমে চলে আসে। সবাই চলে যাওয়ায় প্রমিতির রুমটা ফাঁকা হয়ে গেল। প্রমিতি বিছানা গুছিয়ে বিছানায় বসে পড়ে। সে অপেক্ষা করছে নীরবের আসার। বেশ কিছুক্ষণ পর নীরব আসল। রুমে ঢুকেই দেখে প্রমিতি তার জন্য অপেক্ষা করছে। সে প্রমিতিকে দেখে মুচকি হাসল। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল। সে বাথরুমে বসে বসে ভাবতে লাগল, এখনো একটু হলেও সময় আছে। অল্প কিছুক্ষণের জন্য হলেও বাসর রাতের ভাইব পাওয়া যাবে। এইসব ভেবে নিজেকে সান্ত্বনা দিল নীরব। সে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। তারপর চুল ঠিক করে বাথরুম থেকে বের হয় নীরব। সে দেখতে পেল প্রমিতি এখনো সেইভাবেই বসে আছে।
নীরব প্রমিতির কাছে গিয়ে বসে পড়ে বলে, হ্যাঁ বলছিলাম কি? প্রমিতি ডাগর ডাগর চোখে নীরবের দিকে তাকাল। তা দেখে নীরব চমকে উঠল। মেয়েটার চোখে এক অদ্ভুত ধরনের নেশা আছে বুঝি। নীরব এক ধ্যানে প্রমিতির দিকে তাকিয়ে থেকে প্রায় ফিসফিস করে বলে ওঠে, কালকে সবাই ভেতরে ঢোকার আগে আমাদের মধ্যে কিছু একটা হতে যাচ্ছিল, চল সেখান থেকে আবার শুরু করি। প্রমিতি লজ্জায় মাথা নিচু করে ফেলে। তা দেখে নীরব বেশ খুশি হয়। সে আবারও বলল, আমার সাথে বাকি জীবনটা পায়ে পা মিলিয়ে চলতে রাজি আছো? প্রমিতি মুখে কিছু বলল না, কিন্তু মাথা নাড়িয়ে সায় দিল যে সে নীরবের সাথে আগামী জীবনের পথচলায় পাশে থাকতে রাজি আছে। তা দেখে নীরব প্রমিতি নরম হাতটা নিজের হাতের মধ্যে ঢুকিয়ে নিল। নীরবের স্পর্শ পেতেই প্রমিতির মধ্যে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার মধ্যে কেমন যেন এক কম্পন সৃষ্টি হতে লাগল। হুট করে হাত পা কাঁপতে লাগল প্রমিতির। তা দেখে নীরব ভ্রু কুঁচকে বলে উঠে, তোমার কি কাঁপাকাঁপির রোগ আছে নাকি? প্রমিতি চোখ তুলে নীরবের দিকে তাকাল, তারপর ছোট্ট করে বলে, উহু। তাহলে তোমার হাত কেন কাঁপছে? কই কাঁপছে? এই যে কাঁপছে। না। নীরব প্রমিতির হাত আরো শক্ত করে ধরে বলে, আই ক্যান ফিল। নীরবের বলা কথাটা প্রমিতির কানে গিয়ে বাজল। বাক্যটি যেন প্রতিধ্বনি হয়ে বারবার তার কানে বাজতে লাগল। এবার নীরব তার আরেকটা হাত প্রমিতির ডান গালে রাখল। গালে নীরবের হাতের ছোঁয়া পেতেই প্রমিতি শিউরে ওঠে এবং দ্রুত চোখ বুজে ফেলে। প্রমিতির ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। কেমন যেন লাগতে শুরু করেছে তার। অস্থির লাগছে। মনে হচ্ছে দৌড়ে কোথায় পালিয়ে গেলে বেঁচে যাবে সে। প্রমিতির নিঃশ্বাস ভারী হতে লাগল। নীরব প্রমিতির মুখের উপর ফু দিল। এতে যেন 440 ভোল্টের কারেন্ট প্রবাহিত হল প্রমিতির দেহে। প্রমিতি তার হাত বিছানার চাদরের সাথে খামচে ধরে। নীরব আস্তে আস্তে এগুতে লাগে প্রমিতির দিকে। প্রমিতির মাঝে কোনো নড়চড় নেই। সে পিটপিট করে চোখ খুলে দেখে নীরব তার অতি নিকটে। সে আবারও চোখ বুজে ফেলে। নীরব প্রমিতিকে স্ক্যানার মেশিন যেভাবে কোনো বস্তুকে খুঁটে খুঁটে স্ক্যান করে ঠিক সেইভাবে দেখছে। প্রমিতির গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি কাঁপছে। বেশ জোরেই কাঁপছে ঠোঁট জোড়া। নীরব তা দেখতে পাচ্ছে। আবার হাতটাও কাঁপছে। নীরব মনে মনে ভাবতে লাগল, মেয়েটার কি মৃগমি বেরাম আছে নাকি? সে প্রমিতির ঠোঁটের উপর হাত রাখল। তারপর যেই না প্রমিতির দিকে এগাবে নীরব অমনি প্রমিতি কাপা গলায় বলে উঠে, আমার ক্ষুধা পেয়েছে। নীরব তো আকাশ থেকে পড়ল। এই রকম সময় কেউ যে এমন কথা বলতে পারে তা জানা ছিল না নীরবের। নীরব অবাক হয়ে গেল এবং বলল, কি বললে? প্রমিতি কিউট করে বলে, আমার না ক্ষুধা লেগেছে খুব। খাওয়ার মতো কিছু আনতে পারবে আমার জন্য? বাসর ভোরে নতুন বউয়ের মুখে যে এমন কিছু শুনবে তা মোটেও আশা করেনি নীরব। সে অস্ফুট স্বরে বলে, সাবাস। এই না হলো নীরব চৌধুরীর বউ। নীরব বলল, খুব বেশি ক্ষুধা লেগেছে? প্রমিতি ছোট করে বলে, হুম। খেতেই হবে? হ্যাঁ। আচ্ছা, ওয়েট দেখি কি আনা যায় তোমার জন্য। বল নীরব রুমের বাইরে গিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে তেমন কিছুই নেই। খালার বাসায় ফ্রিজ যে কই তা জানে না নীরব। নীরব দেখল একটা নুডলসের প্যাকেট আছে। সে উপায় না পেয়ে নুডলস রান্না করতে লাগল। দ্রুত কিছু খাওয়াতে হবে প্রমিতিকে। তাই রান্না করতে এক বিন্দু ভাবল না নীরব। খাওয়া দাওয়ার চক্করে তার যেন বাসর ভোরটাও মাটি না হয় এমনটাই দোয়া করছিল নীরব। রান্না করে গরম গরম নুডলস বাটিতে সার্ভ করে রুমের দিকে যেতে লাগল। রুমে যেতেই তার চোখ কপালে। কারণ প্রমিতি বিছানায় শুয়ে পড়েছে।
শুধু তাই না, বরং গভীর ঘুমে আচ্ছন্ন সে। তা দেখে নীরব মনে মনে কষ্ট পেল। সে গিয়ে প্রমিতিকে ডাকতে লাগে, কিন্তু প্রমিতির কোনো সাড়া পেল না। তাই নীরব হতাশ হয়ে বিছানায় বসে পড়ে ধপ করে। এরপর বলতে লাগল, বাহ, এত সুন্দর বাসর রাতটা কাটল আমার, আজীবন মনে থাকবে। প্রথমে কনজরিং দেন নুডলস, ভালোই। তারপর আর কি? নিজের বানানো নুডলস নীরব নিজেই খেয়ে দিয়ে প্রমিতির পাশে শুয়ে পড়ল। নীরবের প্রমিতির উপর খুব মেজাজ গরম হচ্ছে। কি দরকার ছিল এই সময়ে ঘুমানোর? এক রাতে না ঘুমালে কি তার হ্যালুয়েশন হতো নাকি? আজব। সবাই মিলে তার সাধের বাসর রাতটা এভাবে তেজপাতা বানিয়ে দিল। বরকতের ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখে লীনা তার পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। লীনাকে দেখে বরকত মুচকি হাসল। এখন ঘড়িতে সোয়া 10টা বাজে। বরকত দেখল লীনা গভীর ঘুমে আছে। তাই এই ফাঁকে বরকত লীনার গালে টুপ করে একটা চুমু বসিয়ে দিল এবং আস্তে আস্তে বলে উঠে, আই লাভ ইউ। কবে যে তুমি বুঝবা আমি তোমাকে কতটা ভালোবাসি? যতদিন তুমি আমাকে নিজ থেকে কাছের আসার পারমিশন না দিচ্ছ, আমি অধিকার খাটাব না। আফটার অল, আই লাভ ইউ সো মাচ। এরপর বরকত উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে লীনাকে ডাকতে লাগে। লীনা ঘুম ঘুম চোখে বলে উঠে, কেন ডিস্টার্ব করছ? উঠবা না? না। আরও ঘুমাবে? লীনা বলে উঠে, হু, বেলা তো অনেক হল, উঠতে হবে না। লীনা বলল, কয়টা বাজে? 10টার বেশি। লীনা ঝটপট উঠে বসল এবং বরকতকে ঝাড়ি মেরে বলে, এত দেরিতে ডাকলা তুমি আমাকে? আগে কেন ডাকনি? আরে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, কালকে তো ঘুম হয়নি না তাই। লীনা দ্রুত উঠে বাথরুমে গেল। এদিকে 11টার দিকে আসা নীরবদের রুমে গিয়ে গেট ধাক্কাতে লাগে। গেটে নক করার শব্দে প্রমিতির ঘুম ভাঙল। সেই উঠে বসে দেখে নীরব তার পাশে ঘুমাচ্ছে। নীরবকে দেখতেই প্রমিতির লজ্জা পেয়ে গেল। দ্রুত পায়ে উঠে গেট খুলে দিল। গেট খুলতেই আশা ঢুকে পড়ে রুমে আর বলে, সে কি, ভাইয়া ঘুমাচ্ছে? আই থট তোমরা রোম্যান্স করছিলে। এ কথা শুনে প্রমিতি আবারও এক দফা লজ্জা পেল এবং বলল, এমন কিছু না। হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা চল, আম্মু ডাকছে তোমাকে। আশা প্রমিতিকে নিয়ে তার আম্মু মানে সুমি খালার কাছে গেল। খালা প্রমিতিকে দেখে বলে, গোসল করো না? প্রমিতি মৃদ্র কণ্ঠে বলে, না খালা। যাও গোসল করে তারপর আসো। আচ্ছা খালা। বলে প্রমিতি ফের রুমে এলো। তখনও নীরব ঘুমাচ্ছে। প্রমিতি গোসল সেরে বরকতের দেওয়া শাড়িটা পরে বের হল এবং আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগল। আজকেও ঠিক এই সময় নীরবের ঘুম ভাঙল এবং সে চোখ খুলতেই প্রমিতিকে দেখতে পেল। নীরব হালকা হেসে প্রমিতির দিকে এগুলো এবং তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে তার কানের কাছে মুখ এনে চুপি চুপি বলে, কালকে তুমি কেন ঘুমিয়ে পড়েছিলে? প্রমিতি হালকা কেঁপে ওঠে। প্রমিতি যেন বরফের মতো জমে গেল। তার নিঃশ্বাস আটকে আসছে। নীরব প্রমিতির আরও কাছে গেল এবং প্রমিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। প্রমিতি লজ্জায় লাল হয়ে মাথাটা টুপ করে নিচু করে ফেলে। তা দেখে নীরবের মনের মধ্যে ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল। সে মুগ্ধ নয়নে প্রমিতির পানে চেয়ে রইল। ইস, লজ্জা পেলেও বুঝি মেয়েদেরকে এত বেশি সুন্দর লাগে? এই মুহূর্তে নীরবের কাছে প্রমিতিকে খুব আপন লাগছে।
অথচ পরশুদিনের আগে এই মেয়েটাকে সে চিনত পর্যন্ত না, আর আজকে নাকি তার বউ হয়ে গেল। কি অদ্ভুত! নীরব প্রমিতিকে মন ভরে দেখছে এবং চোখের তৃষ্ণা মেটাচ্ছে। হুট করে নীরব প্রমিতির দিকে অগ্রসর হতে লাগল এবং নীরব প্রমিতির কোমর চেপে ধরল। প্রমিতি আবারও কেঁপে ওঠে। নীরব প্রমিতির মাথাটা জোর করে উঁচু করাই। প্রমিতির লজ্জায় নীরবের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। নীরব আস্তে আস্তে প্রমিতির দিকে এগিয়ে যেই না প্রমিতির ঠোঁট ছোঁয়াবে অমনি প্রমিতি নীরবের মুখের উপর হাতছু বলে একটা হাঁচি দিল। তারপর প্রমিতি নাক টেনে বলে উঠে, সরি সরি, আসলে এত সকালে গোসল করার জন্য ঠান্ডা লেগে গেছে। নীরব মুখটা কালো করে বলে, সর্দিও তো লেগেছে। প্রমিতি নাক টানতে টানতে বলে, হুম। এত সকালে কেন গোসল করতে গেলে? সুমি খালা বলেছিল তাই। নীরব মনে মনে বলে, খালামনি আপনার সমস্যাটা কি? কেন আমার পিছনে লেগে আছে? ধ্যাত, ভালোই লাগে না বলে নীরব গটগট করে বাইরে বেরিয়ে গেল। প্রমিতি অবাক হয়ে নীরবের যাওয়ার দিকে চেয়ে রইল। সে বুঝতে পারছে না যে নীরব রেগে গেল কিনা। একটু পর প্রমিতিও নীরবের পিছু পিছু বাইরে বেরিয়ে দেখে নীরবের নাস্তা খাওয়া অলমোস্ট শেষ। তাকে দেখে বেগম বলে উঠে, বৌমা, তুমি বসে পড়ো, একসাথে নাস্তা খাও। প্রমিতি হালকা হেসে নীরবের পাশের চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর লীনা আর বরকতও চলে এলো। সবাই একসাথে নাস্তা করতে লাগল। নীরব খাওয়ার মাঝে বলে উঠে, আমাকে অফিস যেতে হবে, সো এখনই রওনা হব। সুমি খালা তা শুনে বলে, সে কি, বিয়ের পরের দিন তুই অফিস যাবি? একদিন না গেলে কি হবে? যাস না আজকে? নীরব বিরক্তি নিয়ে মনে মনে বলে, থেকেই বা লাভ কি? আপনি তো খুব বউয়ের সাথে একা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিবেন। খুব ভালো করেই জানা আছে কিছুক্ষণ পর আবার দলবল নিয়ে হাজির হয়ে মুভি দেখতে বসবেন। যে মহিলা বাসররাতে একা থাকতে দেয়নি সে কিনা দিনের বেলা থাকতে দিবে? যত সব আজাইরা ঢং মারতেছে এখন। কিন্তু মুখে বলল, আর্জেন্ট একটা কাজ আছে। লীনা বলে উঠে, আমাকেও যেতে হবে, মিটিং আছে। বরকত বলল, আমারও ভার্সিটিতে ক্লাস আছে। লীনা, তোমাকে আমি ড্রপ করে দিব। লীনা খেতে খেতে বলে, ওকে। কিছুক্ষণের মধ্যে বরকত, লীনা আর নীরব বেরিয়ে গেল। নীরব একবারও প্রমিতির সাথে কথা বলেনি। এতে কিছুটা মন খারাপ হয় প্রমিতির। ছেলেটার প্রতি একদিনেই দুর্বল হয়ে পড়েছে প্রমিতি। নীরব তার সাথে কথা না বলায় প্রমিতির এখন কান্না করতে মন চাচ্ছে। প্রমিতিরা দুপুরের পরপর নীরবের বাসায় চলে আসে। বেগম প্রমিতিকে নিজের বাসায় ঢুকিয়ে বলে, আজকে থেকে আমার ছেলেটার দায়িত্ব তোমার, সেই সাথে এই বাসার দায়িত্বটাও তোমার কাঁধে দিয়ে দিলাম। আজকে থেকে আমি আর মা রিটায়ারমেন্টে চলে গেলাম বলে এক গাল হাসল। প্রমিতি হালকা হেসে চারপাশে তাকাল। চারিপাশে আভিজাত্যর আভাস। টিভিতে যেরকম বাসাবাড়ি দেখায় ঠিক সেই রকমভাবেই সাজানো ঘরটা। ভেলভেটের সোফা, সোফার সামনে বড় টিভি, ওয়াল পেইন্ট করা। বেগম প্রমিতিকে নীরবের রুমে নিয়ে গেল এবং বলল, আজ থেকে এটা তোমার রুম। প্রমিতি হেসে দিল আর বলল, আপনি অনেক ভালো মনের মানুষ আন্টি। বেগম ভ্রু কুঁচকে বলে, আন্টি কাকে বললে? আমি তোমার মা হই, মা বলে ডাকবে। এ কথা শুনে প্রমিতি আবেগী হয়ে বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তা দেখে বেগম বিচলিত হয়ে গেল এবং বলল, কি হয়েছে মা, কাঁদছ কেন? কেউ কিছু বলেছে? প্রমিতি নাক টেনে বলে, না, আসলে আপনার কাছ থেকে যে এত ভালোবাসা পাবো তা কল্পনাও করতে পারিনি। বেগম প্রমিতির মাথায় হাত রেখে বলে, পাগল মেয়ে কোথাকার,
এ কি, তোমার তো ঠান্ডা লেগে গেছে। প্রমিতি হালকা স্বরে বলে। হু, আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি মেডিসিন পাঠিয়ে দিচ্ছি। জি ঠিক আছে। বেগম প্রমিতিকে নীরবের রুমে রেখে চলে গেল। প্রমিতি বেগম যাওয়ার পর নীরবের রুমটা দেখতে লাগল। নীরবের রুমটা খুব সুন্দর করে সাজানো। একটা দেয়াল জুড়ে বিশাল বড় ফ্রেমে নীরবের ছবি বাঁধানো। প্রমিতির চোখ আটকে গেল নীরবের ছবিটার দিকে। সত্যি মণিমুগ্ধকর একটা ছবি। প্রমিতিকে যে বিষয়টা টানছে তা হল নীরবের মুচকি হাসি। হাসির আকার খুব বেশি না, হালকা হাসি ঝুলে আছে মুখে। কিন্তু প্রমিতির কাছে মনে হচ্ছে নীরবের এই হাসির মতো নিখুঁত হাসি দুনিয়াতে আর একটাও নেই। আচ্ছা, প্রমিতি কি এই ছেলেটার প্রেমে পড়ে গেল নাকি? এমন উদ্ভট চিন্তা মাথায় আসতেই প্রমিতি আনমনে হেসে ওঠে। আর শাড়ি আঁচল হাতের সাথে পেঁচাতে লাগে। কোনো কিছু করার না থাকলে প্রমিতি ওড়না দিয়ে এভাবে খেলা শুরু করে। আজকে ওড়না নেই তাই শাড়ির আঁচল দিয়েই কাজ চালাচ্ছে সে। কিছুক্ষণ পর বেগম প্রমিতিকে মেডিসিন দিয়ে গেল। প্রমিতি তা খেয়ে নিল এবং রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ল। বরকত টিচার্স রুমে বসে আছে। নীরব কিছুক্ষণ আগে ফোন দিয়ে ভার্সিটিতেই থাকতে বলেছে। সে নাকি বরকতের সাথে কথা বলবে। বরকত জানে আজকে তার অবস্থা কাহিল, কারণ নীরব তো তাকে ছাড়বে না, ধোলাই তো খাবেই। বরকত এসব ভাবতে ভাবতেই পিপাসা পেয়ে গেল তার। সে সামনে থাকা গ্লাসটা থেকে পানি খেয়ে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগল। কিছুক্ষণ পর সত্যি নীরব তার রুমে আসল। বরকত তাকে দেখে জোরপূর্বক হেসে বলে, কেমন আছিস রে? নীরব বরকতের বিপরীতে বসে পড়ে এবং বলে, আছি ভালোই। আপনি বলেন, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু কিন্তু তোর জন্য হয়েছে। বরকত বলল, আমার জন্য কি হয়েছে? নীরব দাঁতে দাঁত চেপে বলে, হাসপাতালে আগ বাড়িয়ে কে তোকে মিথ্যা বলতে বলেছে শুনি? বরকত অবাক হওয়ার ভান করে বলে, মিথ্যা কই বললাম? প্রমিতি যে আমার বউ হয় এই কথাটা মিথ্যা বলিসনি? না তো। মিথ্যা কেন বলবো? প্রমিতি তো তোরই বউ হয়। এবার নীরব নিজেই টাস্কি খেল। এক দণ্ড ভেবে নিয়ে বলে, সেটা ঠিক যে আমার বউ হয়, কিন্তু তুই যদি মিথ্যা না বলতি তবে আজকে এমন দিন দেখার লাগত না। তাই সব দোষ তোর। বরকত জোর গলায় বলে, দেখ, তোকে কে রেকলেসলি ড্রাইভিং করতে বলেছিল? আমি রাফভাবে গাড়ি চালাইনি। ও গাড়ির সামনে চলে আসছিল। এখানে আমার ফল্ট কোথায়? বরকত বলল, তোর কোনো দোষ নাই। কে বলছিল তোকে প্রমিতিকে হোটেলে নিয়ে গিয়ে রাখতে? আমি বলছিলাম। নীরব মিয়ে গেল এবং বলল, তো কি বাসায় আনতাম? দেখ, দোষ কিন্তু তোরই। ওইসব এখন বাদ দে, সংসারে মন দে। নীরব এবার বলে, সত্যি কথা বলি একটা? বল। আমার না প্রমিতিকে খুব মনে ধরেছে। লজ্জা পেয়ে বলে নীরব। এ কথা শুনে বরকত বলে, ও আল্লাহ, তাই নাকি? ইয়েস, দোষ। তোকে আমি ধোলাই দিতে আসিনি বরং থ্যাঙ্কস জানাতে এসেছি। তুই যদি ওইরকম বোকামি না করতি তাইলে আমি প্রমিতিকে এভাবে কাছে পেতাম না। জানিস, ওর চোখের দিকে তাকালে না আমি সব ভুলে যাই। ওর চোখে চোখ রাখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে, নিঃশ্বাস আটকে যায়, সবকিছু গুলিয়ে ফেলি। প্রমিতির দিকে তাকালে মনে হয় জগৎটা থেমে গেছে বা আমি আর ও ছাড়া এই জগতে কেউ নেই। ওকে দেখলে কেমন জানি অনুভূতি জাগে মনের গহীনে। কালকে যখন তোরা আমাকে আর ওকে আলাদা রাখলি না, বিশ্বাস কর, ওই সময় তোদের সব কটার মাথা ফাটিয়ে দিতে মন চাচ্ছিল। জেলাস ফিল হচ্ছিল।
আমার বউয়ের সাথে তোরা কেন থাকবি? আমি থাকব। আর কালকে ভোরে যখন ও বলল ওর ক্ষুধা লাগছে, তখন আমি নীরব চৌধুরী, যার কিনা গুলশানে 6 তলা বিল্ডিং, সে স্বয়ং প্রমিতির জন্য রান্না করতে চলে গেলাম। ভেবে দেখ। বরকত খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বলে, বন্ধু তুমি তো রোমিও হয়ে গেলা। নীরব লাজুক হেসে বলে, হয়তোবা। বরকত বলে, হয়তোবা আবার কি? 100%। তুই প্রেমে পড়ছিস। আচ্ছা, চল উঠি, তোকে ট্রিট দিব। বরকত বলে, আরে লাগবে না, আমার বউ বাসায় একা আছে, লীনাকে কল করে বলে দিয়েছি। তুই চল তো। ওকে। তারপর বরকতের অফিস থেকে নীরব আর বরকত বেরিয়ে চলে গেল। রোহানের হাতে ঢাকা যাওয়ার টিকিট। কিছুক্ষণ পর সে গাড়িতে উঠবে। অনেক কষ্টে সে জানতে পেরেছে প্রমিতি পার্লার থেকে পালিয়ে সোজা বাস স্ট্যান্ডে গিয়েছিল এবং তার কিছুক্ষণ পর সে ঢাকার পথে রওনা দেয়। রোহান বুঝে পাচ্ছে না, ঢাকার মতো এত বড় শহরে কোথায় খুঁজে পাবে সে প্রমিতিকে। কিন্তু রংপুরে বসে থেকেও তো লাভ নেই, আর খালা তার উপর বেশ চেতে আছে। রোহান পড়েছে বিপাকে। না পেল হাঁস আর না পেল হাঁসের সোনার ডিম। কথায় আছে, না আমও গেল ছালাও গেল, রোহানের হয়েছে সেই অবস্থা। চলবে।